কঠোর বিধিনিষেধ ও বাড়ি পথে হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিটির বাস চলছে দূরপাল্লায়। আজ থেকে দিনে ফেরি চলাচল বন্ধ। করোনায় আরো ৩৭ প্রাণহানি, অক্সফোর্ডের টিকা ডোজের সন্ধানে সরকার। ভারতে আবারও করোনার সংক্রমণের রেকর্ড, এক সপ্তাহে ২৭ লাখের বেশি রোগী। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই, বিদেশ যাওয়ার বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসেনি এখনো, প্রস্তুতি সেরে রেখেছে বিএনপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নামে শিক্ষকদের স্ত্রী সন্তান, স্বজন ও সাংবাদিক নেতাদের নিয়োগ, ভিসির বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্তোরাঁ নির্মাণ, সিদ্ধান্তের প্রতিবাদ অব্যাহত, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আরও কর্মসূচির ঘোষণা। বিশ্বকবির ১০৬তম জন্মজয়ন্তী আজ। তার লেখনীর বাঁকে বাঁকে প্রকৃতি, মানবপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ, শান্তির আশ্রয়। পেশাদার লিগে ব্রাদার্সকে হারালো বসুন্ধরা কিংস, রহমতগঞ্জের বিপক্ষে আবাহনীর জয়, ওয়ানডে ঘিরে টাইগারদের দলগত অনুশীলন। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এই যাত্রা। দূরপাল্লার বাস না চললেও সিটির সার্ভিসেই আন্তজেলা পাড়ি দিচ্ছেন হাজার হাজার মানুষ। অনেকে বাড়ি ফিরছেন রেন্টে কার, সিএনজি ও মোটরসাইকেলে। সড়কে তেমনই পুলিশের কড়াকড়ি, প্রচুর ভিড় ফেরিঘাটেও। তবে বাড়ি ফেরা রুখতে আজ থেকে দিনে চলবে না কোনো ফেরি, রাতে চলবে শুধু পণ্য পরিবহনের জন্য। সহকর্মীদের সাথে নিয়ে আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী সাইনবোর্ডে পুলিশ বক্সের সামনেই রীতিমতো বসানো হয়েছে ভাড়ায় চালিত কার স্টেশন। স্বাভাবিক সময়ের মতোই যাত্রীদের জন্য হাঁক ডাক দিচ্ছেন মাইক্রোবাসের চালকরা। রাস্তায় যানবাহনের অপেক্ষায় থাকা ঘরমুখো মানুষের কাছে চাওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া, অথচ সব দেখেও নীরব পুলিশ সদস্যরা। দিনের বেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস না চলায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর সহ আশপাশের জেলার ঘরমুখো মানুষ মাইক্রোবাসে শুক্রবার ঢাকা ছাড়েন কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে। অতিরিক্ত যাত্রী চাপে ৮-১০ সিটের কারে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। বাকি মানুষ বাড়ি ফিরেছেন লোকাল বাসে যাত্রা বিরতি দিয়ে। ৩০০ করে ৩০০ গরিপুর কি করবো, করার কিছু নাই, উপায় নেই। দেখি ৫০০ যাইতে তো হবে, কিছু করার নাই। যাত্রা এখন আমার যাইতে হবে বাড়িতে, আসলে ভাড়া বেশি হইলেও যাইতে হবে। গাড়ি পাচ্ছি না, দাঁড়া রয়েছে অনেকক্ষণ, ১ ঘন্টা হবে। আমাদের তো জেলা ভিত্তিক তো আমাদের ছাড়ছে, যাই বিধানে আমরা বাইরে হয়ে আসছি। গাড়ির কিস্তি টিস্তি আছে তো আমরা রোডে গাড়ি চালাতে পারি না, লকডাউনে যাত্রীরও সমস্যা। সিটি সার্ভিসের বাস কেবল রাজধানীর অভ্যন্তরে চলাচল করার কথা থাকলেও ঢাকা আরেচা মহাসড়কে সেগুলি এখন দূরপাল্লার বাস। এক সিট ফাঁকা না রেখে দ্বিগুণ ভাড়া দিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন বহু মানুষ। কারণ ভেঙে ভেঙে এই তো যেতে হবে, গাড়ি চলে না। বাচ্চাদের জন্য তো যাওয়া উচিত, যাওয়া লাগবে। ঈদের সামনে সবাই তো এটা আশায় থাকে, কারণ আমরা ঈদ, আমাদের তো ঈদ করা লাগবে। আমরা তখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে ফেরিঘাটে। এই নৌপথে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করছে। বেলা ১১টা নাগাদ ঘাটে যানবাহন ও মানুষের জটলা বাঁধে, উপেক্ষিত থাকে স্বাস্থ্যবিধি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আমিনবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, আপনার কাছ থেকে জানতে চাবো দূরপাল্লার বাস কি চলছে কিনা, আর বাড়ি ফেরা রোধে দিনে ফেরি চলবে না, এই বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন আরো আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি যেমনটি বলছিলেন বাড়ি ফেরা নিয়ে, রাতেও কিন্তু মানুষ বাড়ি ফিরছে, বিশেষ করে রংপুর, দিনাজপুর যারা রয়েছেন সেখানে কিন্তু তারা যাত্রীরা বাড়ি ফিরছেন। কিন্তু পুলিশের কিন্তু জায়গায় জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে অস্থায়ী। কিন্তু আমরা যতটুকু অভিযোগ পেয়েছি, বিশেষ করে জনসাধারণ যারা আছে তারা বেশিরভাগই অভিযোগ করছেন যে যারা টাকা দিচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি যাত্রী দাঁড়িয়ে আছে। বিভিন্ন প্রাইভেট কার এবং হাইস যে মাইক্রোগুলো আছে সেখানে কিন্তু এখান থেকে যাত্রী নেওয়া হচ্ছে এখান থেকে, এবং কেউ কেউ যাচ্ছে রংপুর, দিনাজপুর এবং যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, প্রায় সব জায়গায় কিন্তু গাড়ি কিছু চলছে। কিন্তু আজকে রাজধানীতে কিন্তু আমরা দেখলাম, যতগুলো বাস টার্মিনাল ঘুরে দেখলাম, প্রত্যেক জায়গায় কিন্তু গাড়ির চাপ অনেক বেশি এবং সাধারণ মানুষেরও কিন্তু অনেক ভিড় আমরা দেখতে পেয়েছি। আপনাকে একটু দেখাতে চাই যে আমিনবাজারের ঠিক ব্রিজের শুরু থেকে কিন্তু মূলত এই যানজটটি শুরু হয়েছে এবং প্রত্যেকের হাতে ব্যাগ। তারা বলছে যে যাত্রীরা বলছে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য, বাড়ি ফেরার জন্য তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন। কেউ কেউ যেতে পারছেন, আবার কেউ কেউ যেতে পারছেন না।
বিশেষ করে যারা সাধারণ মানুষ আছে তারা পিক আপে করে তারা যাচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই এবং সামাজিক দূরত্ব মানারও কোনো বালাই নেই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিশেষ করে পিক আপে যে যাত্রীগুলো নেওয়া হয় সেখানে কিন্তু খুবই কম দূরত্বে থেকে মানুষজন নেওয়া হয় এবং সাধারণ জনগণ যারা রয়েছেন তারা দাবি করছেন যে পরিবহন চললেই বরঞ্চ এই ধরনের সংক্রমণ ছড়াতো না, যে করোনা সংক্রমণ। কিন্তু এই যে পিক আপে করে মানুষ যাচ্ছে এত কাছাকাছি বসে, সামাজিক দূরত্বের কোনো বালাই নেই, এতে কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি। তো এই ছিল আমার কাছে আমিনবাজার থেকে এখনকার মতো সর্বশেষ খবর। আকাশ। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আমিনবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মৌ। করোনার খবর। করোনা দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 11,833 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 1,682 জন। এ নিয়ে মোট শনাক্ত 7,70,842 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,178 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,04,329 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 17,013টি। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্তের হার 9.89%। আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.77%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 91.37%। মৃত্যুর হার 1.54%। দেশে মজুদ থাকা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ চলবে আর 1 সপ্তাহ। এই অবস্থায় চিন্তায় পড়েছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা। হঠাৎ ভারতের এই টিকা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ায় কিভাবে সম্পূর্ণ হবে প্রায় 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজ, তা নিয়ে চিন্তায় আছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। অনেকেই বলছেন 8 সপ্তাহের মধ্যে সম্ভব না হলেও 12 সপ্তাহে সম্পূর্ণ হতে পারে পরবর্তী ধাপ। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। দেশে করোনা প্রতিরোধ যুদ্ধকে এগিয়ে নিতে গত ফেব্রুয়ারিতে শুরু হয় টিকাদান কর্মসূচি। ভারত থেকে সংগ্রহ করা অক্সফোর্ডের ভ্যাকসিন দিয়েই শুরু হয় এই কার্যক্রম। গত 5 মে পর্যন্ত এই টিকার 2টি ডোজই সম্পন্ন করেছেন প্রায় 31,07,000 জন। কিন্তু প্রথম ডোজ নেয়া অনেকেরই অনিশ্চিত হয়ে পড়েছে দ্বিতীয় ডোজ নেয়া। ভারতের সাথে 3 কোটি টিকা সংগ্রহের জন্য অগ্রিম অর্থ প্রদান করেছিল বাংলাদেশ, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে টিকা পাঠানো স্থগিত করেছে দেশটি। ফলে 14 লাখের বেশি মানুষ অনিশ্চয়তায় পড়েছেন টিকার কোর্স সম্পন্ন করতে। এই অবস্থা মোকাবেলার জন্য সরকারকে জরুরি ভিত্তিতে ভারত, যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ থেকে অক্সফোর্ডের টিকা সংগ্রহের চেষ্টা করতে হবে। তবে এই বিষয়টি নিয়ে আতঙ্কিত না হয়ে বর্তমান পরিস্থিতিতে মজুদ থাকা টিকায় বয়স্কদের অগ্রাধিকার দেওয়া উচিত বলেও জানান তারা। ইউকেতে দ্বিতীয় ডোজ 12 সপ্তাহ পরে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আরো 1 মাস সময় আমাদের হাতে আছে। এই 1 মাসের মধ্যে আমাদের দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা চলে আসবে। সুতরাং আমাদের 12 সপ্তাহ টিকা দিলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের যেহেতু মেইন চেষ্টাটা আমাদের মৃত্যু হারটা কমানো, সো এই জিনিসটা কমানোর জন্য আমরা যে পরিমাণ অ্যাভেলেবল আছে আমাদের ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনগুলো আমাদের বয়স্ক মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত। এমন বাস্তবতায় ভারত থেকে না পেলেও অন্য উৎস থেকে অক্সফোর্ডের একই টিকা এনে বাকিদের ডোজ সম্পন্ন করার চিন্তা করছে সরকার। একই সাথে চীন ও রাশিয়া থেকে টিকা কেনার বিষয়ে অনেকটাই চলছে চূড়ান্ত আলোচনা। আন্তরিকতার সাথে কাজ করছি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ভারতে। আবারও সংক্রমণের নতুন রেকর্ড দেখল দেশটি। করোনা মোকাবেলায় অক্সিজেন সহ প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এখনও দেশটির সবচেয়ে বড় উদ্বেগ। নেপালের অবস্থাও নাজুক। এক পরিসংখ্যানের তথ্য বলছে বিশ্বে করোনায় মৃত্যু সরকারি হিসাবের দ্বিগুণেরও বেশি। এদিকে WHO অনুমোদন পেল চীনের সিনোফার্মার টিকা। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ভারতে করোনায় মৃত এসব চিতা লেলিহান আগুনের শেষ কোথায় তা সবারই অজানা। বিপর্যস্ত দেশটিতে টানা দ্বিতীয় দিন 4 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 2,14,00,000 ছাড়িয়ে গেছে, যার মধ্যে 27 লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে মাত্র 7 দিনে। টানা 10 দিনের হিসেবে প্রতি ঘন্টায় করোনায় 150 জনের মৃত্যুর রেকর্ড গড়েছে দেশটি। সংক্রমণ এখন শহর পেরিয়ে দুর্গম গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ছে।
করোনা মোকাবেলায় নতুন করে লকডাউন ঘোষণা করেছে রাজস্থান ও কেরালা। সরবরাহের ঘাটতি ও পরিবহনজনিত সমস্যায় অনেক রাজ্য পড়েছে টিকা সংকটে। তবে বিপর্যস্ত ভারতে বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য পাঠানো অব্যাহত রয়েছে। শুক্রবার দেশটিতে পোল্যান্ড, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের পাঠানো কোভিড সহায়তা পৌঁছেছে। তবে এই সংক্রমণ এখন শুধু ভারতেই নয়, উদ্বেগজনক হারে বাড়ছে প্রতিবেশী দেশ নেপালেও। নেপাল সরকার এরই মাঝে সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং অধিক সংক্রমিত এলাকা লকডাউনের আওতায় এনেছে। কাঠমান্ডুতেও লকডাউন জারি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের IHME এর বিশ্লেষণ বলছে, বিশ্বে গেল 1.5 বছরে করোনায় সরকারি হিসেবের তুলনায় দ্বিগুণেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে রাশিয়ার উদ্ভাবিত করোনা ভাইরাসের স্পুটনিক ভি ভ্যাকসিনের 1 ডোজের একটি সংস্করণ অনুমোদন করেছে দেশটির কর্মকর্তারা। এদিকে চীনের সিনোফার্মের তৈরি করা করোনা ভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাসুদ রানা, নিউজ 24। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তার চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সরকারের অনুমতি পাওয়ার পরই মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। গেল মঙ্গলবার জানা যায় খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে, ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণে আসছে না তাই ডায়াবেটিস। পরের দিন বুধবার তড়িঘড়ি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়াল এক অনুষ্ঠানে জানান তাদের নেত্রী গুরুতর অসুস্থ এবং তিনি দেশবাসীর কাছে এজন্য দোয়া চান। তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। এরপর থেকে 48 ঘন্টায় আর কোনো আপডেট গণমাধ্যমের হাতে পৌঁছেনি। তবে শুক্রবার রাত 8টায় তার ব্যক্তিগত একজন চিকিৎসক জানান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। মেডিকেল বোর্ড যে চিকিৎসা গতদিনও ছিল সেই চিকিৎসা অব্যাহত রেখেছেন আলহামদুলিল্লাহ। গতকালকে ন্যায় আজকেও ওনার অবস্থা স্থিতিশীল আছে। তিনি জানান সরকারের অনুমতির পরই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সম্ভব কিনা। সরকারের অনুমতির জন্য ওনার পরিবার এবং থেকে দরখাস্ত আবেদন করা হয়েছে এবং দল অনুরোধ করেছে। কাজেই এই অবস্থায় ওনার আরো অধিকতর উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়ার হয় সেই ক্ষেত্রে সরকারের অনুমতি পরবর্তীতেই মেডিকেল বোর্ডই সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত ওনাদেরকে জানাবে। এই পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করতেই শত বাধা পেরিয়ে বর্তমান শেখ হাসিনা 2007 সালের 7 মে দেশে ফিরছিলেন। সে কারণেই পরবর্তীতে জনগণের চাপে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়ে সরে যেতে বাধ্য হয়েছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে দিনটিকে স্মরণ করে এসব কথা বলেন তিনি। 7 মে বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে একটি স্মরণীয় দিন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম এবং উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের ইতিহাসে 7 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেয়াদ শেষে যাওয়ার আগে উপাচার্য আব্দুস সুবহান যে শতাধিক অস্থায়ী নিয়োগে স্বাক্ষর করেছেন সেই তালিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্ত্রী সন্তান, স্বজন, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী থেকে শুরু করে আছেন সাংবাদিক নেতারাও। দুর্নীতি বিরোধী শিক্ষক ও ছাত্রলীগ নেতারা দাবি করছেন ছাত্রলীগের নামে উপাচার্য নিয়োগ বাণিজ্য করেছেন। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। বৃহস্পতিবার ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের মেয়াদকালের শেষ কর্মদিবস। যাওয়ার আগে তিনি 141 জনের অস্থায়ী নিয়োগে স্বাক্ষর করে যান। ক্যাম্পাস ছাড়ার পরপরই নিয়োগ পাওয়ারা যোগদান করেন। রাজশাহী জুড়ে চাউর হয় আব্দুস সোবহান দায়িত্ব ছাড়ার আগে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়োগ দিয়েছেন। তবে দুর্নীতি বিরোধী শিক্ষকরা বলছেন শিক্ষকদের স্ত্রী সন্তান, স্বজনরা নিয়োগ পেয়েছেন, বাদ যাননি সাংবাদিক নেতারাও। খায়রুল ইসলামের 3 জনের চাকরি হয়েছে। এই খায়রুল ইসলাম জাত বিএনপি, পার বিএনপি এবং পার জামাতিদের সাথে তার কানেকশন। ওনার 3 জন লোকের চাকরি হয়েছে, সেটা সম্পূর্ণটা টাকার বিনিময়ে।
অন্তত 10 থেকে 12 জন শিক্ষককে আইডেন্টিফাই করেছি যারা কোনো না কোনোভাবে এই ক্যাম্পাসের কোনো শিক্ষকের বিভিন্ন ধরনের আত্মীয়, স্ত্রী থেকে ভাই এবং অন্যরা। ছাত্রলীগের পরিচিত মুখ 20 জনের মতো আছেন নিয়োগ তালিকায়। যদি শেষ সময়ের এই নিয়োগকে আব্দুস সোবহান ছাত্রলীগের নামে চালিয়ে দিয়েছেন, এর মাধ্যমে উপাচার্য নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ করছেন ছাত্রলীগ নেতা ও শিক্ষকরা। মিথ্যা অপপ্রচার যেটা করা হচ্ছে যে ছাত্রলীগকে চাকরি দেওয়া হয়েছে, আসলে এটা ছাত্রলীগ না, হাতে গোনা কয়েকজন ছাত্রলীগকে দেখায় সামনে রেখে এটা একটা নিয়োগ বাণিজ্য হয়েছে। ছাত্রলীগের এখানে 42 জন নেতা কর্মীও নাই, আর বাকি 99 জনকে, এই বাকি 99 জন হলো প্রত্যেকটাই ঘুষ দিয়ে অর্থাৎ অবৈধ অর্থ লেনদেন করে সে নিয়োগ দিছে। শিক্ষক নিয়োগের বিষয়টি জানে না বিভাগীয় প্ল্যানিং কমিটি, যদিও এই নিয়োগকে অবৈধ ও বিধি বহির্ভূত হিসাবে উল্লেখ করে তদন্ত কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। দায়িত্ব নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য বললেন, তদন্ত কমিটির রিপোর্টের পরই সিদ্ধান্ত কি হবে এই নিয়োগের। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি করেছেন, সেই তদন্ত কমিটির কি রিপোর্ট হয় তারপর ভিত্তি করে আমরা বিবেচনা করব কি করা যায়। সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ছাত্রলীগকে কলঙ্কিত করেছেন দাবি করে নিয়োগ বাতিল চেয়ে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন কয়েকজন ছাত্রলীগ নেতা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। রাজধানীর ফুসফুস খ্যাত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে চলছে উন্নয়ন কাজ। এর মধ্যে কাটা হয়েছে অনেক গাছ, আর প্রায় অর্ধশত গাছ পর্যায়ক্রমে কাটার জন্য দেওয়া হয়েছে ক্রস চিহ্ন। গাছ কেটে এমন উন্নয়নের প্রতিবাদে আজও প্রতিবাদী বিক্ষোভ আর মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বিস্তারিত মাসুদ আল আবুনির প্রতিবেদনে। ইতিহাসের সাক্ষী ঢাকার অন্যতম প্রাকৃতিক স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার অংশ ছাড়াও প্রকৃতিকে শান্ত স্নিগ্ধ করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এই সব গাছ। সেই গাছ কেটে কংক্রিটের স্থাপনা তৈরি করে সোহরাওয়ার্দী উদ্যানের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা হচ্ছে, তাই এমন প্রতীকী প্রতিবাদ শিক্ষার্থীদের। উদ্যানের সব প্রবেশপথ সহ বিভিন্ন স্থানে অন্তত 7টি ফুড কর্নার স্থাপন ও ওয়াকওয়ে এর কাজ প্রায় শেষ পর্যায়ে, তা বন্ধে সোচ্চার এমন প্রতিবাদী কণ্ঠ। গাছ কাটলে আরো গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে তারপরে গাছ কাটতে হবে। আর যতগুলো গাছ আছে একটা গাছেও যেন হাত না দেয়, একটা গাছও যেন কাটা না হয়। মাসখানেক ধরে কাটা হচ্ছিল এই সব গাছ। বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংগঠন ও ছাত্ররা জানায় প্রতিবাদ করে মানববন্ধন। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন সংগঠন গাছ বাঁচাতে করে প্রতিবাদী নানা আয়োজন। সবাই মিলে আমরা হচ্ছে যে চারুকলা এটার প্রতিবাদে প্রথম হচ্ছে যে কিছু ইনস্টলেশন করি। আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো আর কি। সকালেও সোহরাওয়ার্দী উদ্যানে প্রগতিশীলদের আয়োজনে হয় মানববন্ধন, যেখানে গাছ কেটে এমন স্থাপনা নির্মাণের জন্য জানানো হয় তীব্র প্রতিবাদ। যারা এই সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষ নিধনের মধ্যে দিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে, তাদের যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করি। স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের 3য় পর্যায়ের কাজের অংশ হিসেবে উন্নয়ন কাজ চলছিল প্রায় মাসখানেক ধরে। এরই মধ্যে কাটা হয়েছে অনেক পুরনো গাছ, আরও অনেক গাছ ক্রস দাগ দিয়ে রাখা হয়েছে কাটার তালিকায়। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা। প্রকৃতির নির্মলতা, মানবপ্রেম, দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনা সহ জীবনের প্রতিটি বাক্যেই লেখনীর মধ্যে দিয়ে বিশ্লেষণ করে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিশ্ব দরবারে পেয়েছে এক অনন্য আসন। শুধু তাই নয়, শান্তি কিংবা অভয় পেতে হলেও ফিরতে হবে রবীন্দ্রনাথের সাহিত্যের আশ্রয়ে, এমনটা মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বিশ্বকবির 160তম জন্মজয়ন্তীতে নিউজ 24-এর শ্রদ্ধা। শকুন আমিরের প্রতিবেদন। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের প্রায় প্রতিটি শাখাতেই যার রয়েছে দীপ্ত পদচারণা, সৃষ্টিগুণ, যাকে করেছে বাংলা সাহিত্যের কবিগুরু। মানবপ্রেম, প্রকৃতির নির্মলতা, দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনা। কবিগুরু তার লেখনীতে এসব কিছুকে বিস্তারিত বিশ্লেষণ করে গেছেন। তাই তো সংঘর্ষপ্রবণ বাস্তবতায় শান্তি ও অভয়ের উৎস পেতে হলে ফিরতেই হবে রবীন্দ্র রচনাবলীর আশ্রয়ে, এমনটাই মনে করেন কবি মোহাম্মদ সামাদ। রবীন্দ্রনাথের সব গানে, সব উপন্যাসে, সব কবিতায় যত বাণী আছে তার সাথে প্রকৃতির একটা সুশৃঙ্খল মিশ্রণ রয়েছে। সেটার সাথে মানুষ কখনো আলাদা না, মানুষ এর সাথে সম্পৃক্ত। সংসার মাঝে দু একটি সুর রাখিয়া যাব করিয়া মধুর,
দু একটি কাটা করি দিব দূর তারপর ছুটি নিব। এই যে রবীন্দ্রনাথের কথা, এটা মানুষ চর্চা করতে পারে। বিত্ত বৈভব লোভ লালসা থেকে মুক্তির জন্য রবীন্দ্রনাথের বাণী, তার গান, তার কবিতা আমাদের উদ্দীপিত করতে পারে। শুধু তাই নয়, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় সংকট উত্তরণের বাণী সৃষ্টির প্রতিটি শাখায় রচনা করে গেছেন বিশ্বকবি। তাই তো হাজার বছর পরেও তিনি রয়ে যাবেন বর্তমানের মতোই, এমনটা মনে করেন কবি নুরুল হুদা। চর্যাপদ থেকে শুরু করে একেবারে তার সময়ের যে যারা ছিল বিহারীলাল পর্যন্ত তিনি তাদেরকে ধারণ করেছেন এবং একই সঙ্গে সারা পৃথিবীতে যা রচিত হয়েছিল সব কিছু সারাচ্ছার পেয়েছিলেন। কবিতা হচ্ছে অতীত এবং ভবিষ্যতের মেলবন্ধন, যা বর্তমানে আমি দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ একেবারেই পরিপূর্ণভাবে সেই চির বর্তমানের কবি। অতীতের যা ধারণ করেছেন, বর্তমানের যা গ্রহণ করেছেন, ভবিষ্যতের যা তাকে নির্মাণ করে ছেড়ে দিয়েছেন। তুমি যে কাজ করছো কেবল দিন ভিত্তিক নয়, রবীন্দ্র চর্চা করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। তবেই বিশ্বকে যে দার্শনিকতার জায়গা থেকে কবিগুরু দেখেছিলেন তার গভীরতা স্পর্শ করা সম্ভব, এমনটাই মত এই দুই সাংস্কৃতিক ব্যক্তিত্বের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। লকডাউনে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার কথা থাকলেও রাজধানীতে তা মানা হচ্ছে না। শুক্রবার গুলশান, শাহজাদপুর, সুবাস্তু, নজর ভ্যালি এবং নিউ মার্কেটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এই পরিস্থিতির মধ্যেও অনেককে শিশুদের নিয়েও কেনাকাটায় দেখা গেছে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। শুক্রবার গুলশান, শাহজাদপুর, সুবাস্তু, নজর ভ্যালি এবং নিউ মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এখানে যেন করোনা সংক্রমণ রোধে নেওয়া সামাজিক দূরত্ব মানার কথাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন এখানকার বিক্রেতারা। এমনকি স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযানও আমলে নিচ্ছেন না ক্রেতারা। এমনকি অনেক পরিবার ছোট ছোট বাচ্চাদের নিয়ে মার্কেটে আসছেন। শিশুদের বাইরে না আনতে ক্রেতাদের উদ্বুদ্ধ করছেন না ব্যবসায়ীরা। এখন বাচ্চার যে সাইজটা মানে মাপ না দেওয়া হলে আর কি নেওয়া হয় না। বাচ্চারা কান্নাকাটি করে, ঈদের কাপড় চুপড় দিতে হবে নতুন, ওরা তো আর বোঝে না। এখানে একটা দোকানের মধ্যে স্পেসটা কতটুকু, আমরা পাবলিক কতটুকু, দূরত্ব হচ্ছে না, তারপরও নিজের একটা সেফটি থাকা উচিত। এদিকে অভিভাবকরা অসচেতনভাবে শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন। শুক্রবার রাজধানীর উত্তরায় গরিব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন উত্তরের মেয়র। মহামারীর সময় আপনি আপনার বাচ্চা নিয়ে আসছেন, এটা মোটেই কাম্য নয়। দোকানে যারা গেটের সামনে যারা থাকবেন তারাও আপনারা বলে দেন যে বাচ্চা নিয়ে যেন গেটে না আসে। এ সময় স্বাস্থ্যবিধি মানছেন না এমন মার্কেট, শপিং মল তালিকা করে রোববার থেকে আবার অভিযান পরিচালনার কথা জানান মেয়র। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। লকডাউনে 22 দিন বিরতির পর গণপরিবহন চালুর পরই ভয়াবহ যানজটের নাকাল চট্টগ্রাম নগরবাসী। 20 মিনিটের পথ 1 ঘন্টায়ও যেতে পারছেন না এমন অভিযোগ চালক ও যাত্রীদের। আর সিএমপি ট্রাফিক বিভাগ বলছে গাড়ির চাপ বেড়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে যত্রতত্র পার্কিং বন্ধ সহ আইন প্রয়োগে কঠোর হবে তারা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। করোনার ভয়াবহতার মধ্যে 22 দিন গণপরিবহন চলাচল বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হলেও আবারও ভয়াবহ যানজটে নাকাল নগরবাসী। নগরীর আগ্রাবাদ, ইপিজেড বন্দর সহ কালুরঘাট, বহদ্দারহাটে সকাল থেকে দীর্ঘ যানজট। এটা যাইতে লাগে আমার ধরেন 20 থেকে 25 মিনিট, এখন তো দেখা যায় আমার 1-2 ঘন্টা এখানে সময় লাগে। এই যে কভার ভ্যান, কন্টেনার, অনেক যানজট, আমরা 2 ঘন্টা পথ লাগে ফেরিবোট যাইতে। ঈদ শপিংকে কেন্দ্র করে সড়কে যত্রতত্র পার্কিং, এর কারণে যানজট ভয়াবহ হচ্ছে বলছে সিএমপি ট্রাফিক বিভাগ। কিছু কিছু জায়গায় যানজট হয়, আমরা মোড়গুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করতেছি। পাশাপাশি কোনো কার্পেটিং এরিয়ায় যাতে রং পার্কিং না থাকে এবং বিভিন্ন দোকান, ভাসমান দোকান যেন না থাকে, সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আর চালকরা বলছেন 20 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 1 ঘন্টা। 20 মিনিটের পথে 45 মিনিট লাগতেছে। এখানে আপনার গাড়ির জ্যাম হইতেছে না, আর ফ্লাইওভার কাম চলতেছে, ওই জন্য সড়কে বিআরটিএর তদারকির অভাব এবং ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ না থাকায় সড়কে এই বিশৃঙ্খলা বলছেন নগর পরিকল্পনাবিদরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর।
রাজধানীর মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়। পোশাক, জুতো, কসমেটিক্স থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্রের দোকান, সবখানে ক্রেতাদের সমাগম। তবে বিক্রি আশানুরূপ হচ্ছে না বলে জানান বিক্রেতারা। অন্তরা বিশেষের প্রতিবেদন। ঈদের আগে শেষ শুক্রবার, তার উপরে গণপরিবহন চলছে। দুইয়ে মিলিয়ে রাজধানীর মার্কেটগুলো সরগরম। অনেকে আগে ভাগেই কেনাকাটা সেরেছেন, শেষ সময়ে এসেছেন টুকিটাকি জিনিসপত্র কিনতে। অনেকে আবার এদিনেই প্রথম পা রাখলেন মার্কেটে। বাচ্চাদের ড্রেস আর হচ্ছে শাড়ি, এগুলো সবই তো আছে। এখন হচ্ছে আজকে কিনলাম স্যান্ডেল, পাপোশ, টি শার্ট কিনতে আসছে আমার বউয়ের জন্য ব্যাগ, তারপরে হচ্ছে জুতো আর হচ্ছে ওড়না, আর ওই আমার হচ্ছে প্যান্ট আর পাঞ্জাবি। আর কিছু বাকি নাই, খালি আমার একটা ব্যাগ কিনবো, বাস তারপর বাসায় চলে যাব। যেহেতু করোনার সময় সিচুয়েশন, তারপরে আসতে হয়েছে এখানে বাসা আশেপাশে, তার জন্য। দুদিন ধরে রাজধানীতে গণপরিবহন চলার কারণেই মার্কেটের লোকসমাগম বেড়েছে বলে মনে করছেন বিক্রেতারা। সামনে কিছুদিন আগে তো বেচা কিনি এরকম, মানে আজকে তো একটু বেচা কিনি লাগছে। ঠিক আছে, সামনে কি হয় এটা তো উপরে আল্লাহ জানে, আপনারা তো আর কিছু বলতে পারবো না। বিক্রি ভালো হচ্ছে, এই যে গাড়ি ঘোড়া ছাড়ানোর, আর আমিও অনেক বেচা কিনি খারাপ আছে। ঈদের আগে শেষ কয়েকটা দিনে বিক্রি বাড়বে আরও, এমন প্রত্যাশা বিক্রেতাদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে বালখেট মালবাহী কার্গো সহ শত শত নৌযান চলাচল করে। লকডাউনের কারণে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় ইঞ্জিন চালিত নৌকাতে নদী পার হচ্ছেন অনেকে। তবে শীতলক্ষার ব্যস্ততম নারায়ণগঞ্জ অংশে বেপরোয়া গতিতে নৌযানগুলো যেন প্রতিনিয়ত এই প্রতিযোগিতায় নামে। এ কারণে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। দিলীপ কুমার মণ্ডলের তথ্য চিত্রে, ডেস্ক রিপোর্ট। গেল 4 এপ্রিল নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে যাত্রীবাহী লঞ্চকে একটি কার্গো জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে লঞ্চটি ডুবে যায়। পরে 35 জনের লাশ উদ্ধার করা হয়। এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটলেও শীতলক্ষা নদীর নারায়ণগঞ্জ অংশে এখনও ঝুঁকি নিয়ে চলছে বালখেট মালবাহী কার্গো সহ শত শত নৌযান। লকডাউনের কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ইঞ্জিন চালিত নৌকাতে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় নিয়ম নীতির তোয়াক্কা করছেন না নৌযান মালিক ও চালকরা। আর ফিটনেসবিহীন যান এবং অদক্ষ চালকদের কারণেই ঘটছে দুর্ঘটনা। শীতলক্ষা নদীতে অনেক নৌযান চলে, ঠিক মতন তাদের লাইসেন্স নাই, ঠিক মতন তাদের অভিজ্ঞতা নাই, তারপরে প্রশাসনের কোনো তদারকি নাই। নৌযান বিষয়ক যে আইন প্রচলিত আছে, এই আইনের প্রতি সম্মান রেখে আইন অনুসরণ করে যদি ওনারা এই যানবাহনগুলি ড্রাইভ করে, তাহলে এই দুর্ঘটনাগুলি ঘটার কথা না। সংশ্লিষ্টরা বলছেন, নৌপথে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অনিবন্ধিত জাহাজে যদি সনদধারী মাস্টার না থাকে, তাদের আমরা আইনের আওতায় এনে মামলা দিয়ে নৌ আদালতে মামলা দিয়ে থাকি। লাইসেন্সবিহীন যেগুলো আছে এগুলো প্রায় আটকে আমাদের মুকলকুটের মাধ্যমে ম্যাজিস্ট্রেট মহোদয় উনি জরিমানা করে। বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের তথ্য মতে গেল 1 বছরে শীতলক্ষায় নারায়ণগঞ্জ অংশে ছোট বড় মিলিয়ে প্রায় 50টি নৌ দুর্ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুঃখিত, বিরতি পর আবারও স্বাগত সংবাদে। অতিরিক্ত মালামাল নিয়ে অটোরিকশা ভাড়া, এরপর সুবিধাজনক গন্তব্যে গিয়ে মালামাল নামিয়ে দিতে চালককে অনুরোধ। পরে মালামাল এগিয়ে দিতে গাড়ি রেখে চালক এগুলেই চক্রের অন্য সদস্যরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এমনই এক প্রতারক চক্রের 9 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতদের সবার বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে উল্লেখ করে পুলিশের স্পেশাল ক্রাইম বিভাগ জানিয়েছে, প্রাইভেট কার চুরির সাথেও এই চক্র জড়িত। বিস্তারিত জানাচ্ছেন মুখন্দকার। রাজধানীর আশপাশে যেসব এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলে, সেই সব এলাকাতেই সক্রিয় এই চোর চক্র। একজনের জন্য বহন করা কষ্টকর এমন পরিমাণ বাজার নিয়ে অটোরিকশা ভাড়া করে চক্রের সদস্যরা। এরপর কোনো গলির সামনে থেমে বাজার এগিয়ে দিতে অনুরোধ করেন যাত্রী। চালক মাল দিতে এগিয়ে গেলেই তাদেরই আরেকজন অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পুলিশ বলছে, রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে চক্রের মূল হোতা বাবুল মিয়াকে আটক করা হয়। পুলিশের দেয়া তথ্য মতে এই চক্রের এক এক সদস্যের ভূমিকা এক এক রকম। যাত্রী পরিচয়ে নাটকের মূল চরিত্রই ছিল বাবুল মিয়ার। সরাসরি গাড়ি চুরিতে অংশ নেয়া 3 সদস্য শিশির, মিন্টু ও তৈয়বের মধ্যে মিন্টু ও তৈয়ব এর বাইরে জড়িত জাল টাকা নিয়ে প্রতারণায়। চুরি করা গাড়ি বেচাকেনায় জড়িত অনিক জামাল হোসেন আর জসিম খান অজ্ঞান পার্টির সদস্য। চুরি করা গাড়ি লুকিয়ে রাখার দায়িত্বে শেখ মিলন আর গাড়ির রং পাল্টে দিতেন জাহাঙ্গীর আলম। এরা মূলত এই সিএনজি অটোরিকশা এবং ইজি বাইক এই দুইটা চুরির সাথে জড়িত, আবার ব্যাটারি অনেক ক্ষেত্রে চুরি করে থাকে।
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চুরি করতে গিয়ে ধরা পড়লে মারধরও করে থাকে, দারোয়ান গ্যারেজ, বিভিন্ন গ্যারেজের দারোয়ানকে মারধরও করেছে, এরকম মামলাও আছে। পুলিশ জানিয়েছে 9 সদস্যকে আটক করা গেলেও এই চক্রে সক্রিয় অন্তত 15 থেকে 20 সদস্য। তো আমরা পরবর্তীতে যখন তাদেরকে রিমান্ডে আনবো তখন জিজ্ঞাসাবাদ করে হয়তো এগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হব, এবং আমরা আরেকটু ধারণা করছি যে এই কাজ করতে গিয়ে আবার প্রাণহানি ঘটেছে কিনা সেটাও আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব। এছাড়া গাড়ি চুরির সাথে জড়িত অন্যান্য চক্রের সন্ধান মিলবে জানিয়ে তাদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম, পাশাপাশি অনেকটাই সাধারণের নাগালের বাইরে রূপালী ইলিশ সহ দেশি মাছ। খুচরো পর্যায়ে মশলার দাম বাড়লেও পাইকারি বাজারগুলোতে তা স্থিতিশীল। এদিকে ক্রেতাদের জন্য স্বস্তির খবর, কমতে শুরু করেছে চালের দাম। কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। ঈদের আগে শেষ শুক্রবার স্বাভাবিকভাবেই বাড়তি ভিড় রাজধানীর কারওয়ান বাজারে। ঈদের চাহিদার কথা মাথায় রেখে মাংসপ্রেমীদের আনাগোনা বেশি মুরগি কিংবা গরুর মাংসের দোকানে। সেই সুযোগে কেজি প্রতি 20 থেকে 50 টাকা বেড়েছে ব্রয়লার, কক, দেশি মুরগির দাম। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের মতোই 580 টাকা কেজি দরে। ঈদ রেখে সামনে এখন আর দাম বাড়ানো যাচ্ছে না বা দাম বৃদ্ধি হবেও না। 2 দিন আগে সোনালী কেজি ছিল 250 থেকে 240 টাকা, আজকের বাজারে 270 থেকে 280 টাকা সোনালী। ব্রয়লারের কেজি গত 2 দিন আগে ছিল 130 থেকে 35 টাকা, আজকের বাজারে 145 থেকে 50 টাকা। মাংস রান্নার জন্য প্রয়োজন বিভিন্ন রকম মশলা। ঈদ আসলে তাই দাম বাড়তে দেখা যায় সেই সব পণ্যের। তবে এবছর আমদানি ভালো হওয়ায় দাম বাড়েনি পাইকারি পর্যায়ে, যদিও খুচরা পর্যায়ে দাম বৃদ্ধির অভিযোগ রয়েছে। না, কোনো মালের দাম বাড়ে নাই, তো বরং আরো উল্টো আরো কমছে। যে এলাচি ছিল আপনার হলো 2200-2300 টাকা, হে এলাচি আয় বসে আপনার 2300 টাকা আয় বসছে, 2200 টাকা আছে, জিরা আপনার 300 টাকা। কদিন আগেই শুরু হয়েছে নদীতে রূপালী ইলিশ ধরা, তবে সরবরাহ বাড়েনি বাজারগুলোতে, ফলে দাম এখনো হাতের নাগালে আসেনি। পাশাপাশি নানা অজুহাতে বাড়তি দাম চাওয়া হচ্ছে দেশি মাছের। যেমন মেঘনা নদীর মাছ, এটা দাম একটু বেশি কে লাগে, যে আইর মাছ 1200-1300 টাকা কেজি নদীর যেটা, আর এই যে রুই মাছ 400, ছোটগুলা 350-300। নদীতে কোনো ইলিশ নাই, অনেক কম, অনেক কম। এখন 1 কেজি ওজনের মাছ 1400-1500 টাকা কেজি ওই ঘোড়ায় চাঁদপুরে কিনতে হয়। এখানে উপায় কিছু নাই, যা সামর্থ্য কিনতে পারে, সামর্থ্য না কিনতে পারতেছে না। এদিকে নিম্নআয়ের মানুষের স্বস্তি ফিরতে শুরু করেছে চালের বাজারে। দীর্ঘদিন ধরে বাড়তে থাকা চালের দাম এবার কিছুটা কমেছে বলে জানালেন বিক্রেতারা। মিনিকেট হলো আপনি নিম্নে 56 টাকা, উপরে 60 টাকা, আগে ছিল 65। বাজার কমতির দিকে আছে এবং মোটামুটি ভালো কমছে। ঈদের পর দাম আরও নিয়ন্ত্রণে আসার পূর্বাভাসও দিচ্ছেন বিক্রেতারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। 500 গরিব দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। রাজধানীর কুমিটোলা হাই স্কুল মাঠে খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক লীগ এই ঈদ উপহার বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য আলহাজ হাবিব হাসান। এছাড়াও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। করোনাকালীন অসহায় মানুষের সহায়তা প্রদান পাশেই আছি কর্মসূচির আওতায় শুক্রবার ঢাকার বিভিন্ন স্থানে 500 মানুষের মাঝে খাবার বিতরণ করল তাশাউফ ফাউন্ডেশন। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের মাঝে রমজান মাস জুড়ে প্রতি শুক্রবার ও শনিবার রান্না করা খাবার বিতরণ করছে তাশাউফ ফাউন্ডেশন। এছাড়া ঈদ উল ফিতরের দিনে উন্নত খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এবারে খেলার খবর। পেশাদার ফুটবল লিগে নিজেদের 15তম ম্যাচে রাবিনি ও সবুজের জোড়া গোলে ব্রাদার্স ইউনিয়নকে 5-1 গোলে হারিয়েছে টেবিল টপার বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে টেবিল টপাররা। ম্যাচ 24 মিনিটে জোনাথনের গোলে এগিয়ে যায় কিংস। 34 মিনিটে হাসানভের গোলে সমতায় ফেরে ব্রাদার্স। প্রথমার্ধে আবারও লিড পায় ব্রুজনের শিষ্যরা। তারেক কাজীর বাড়ানো বল জালে জড়ান আরেক ব্রাজিলিয়ান রাবিনিও। দ্বিতীয়ার্ধে সবুজ জোড়া গোল করে ব্যবধানটা নেন 4-1-কে। আর 80 মিনিটে কিংসের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করে রাবিনিও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেলফোর্টের হ্যাট্রিককে রহমতগঞ্জকে 6-0 গোলের বিশাল ব্যবধানে হারালো ঢাকা আবাহনী লিমিটেড। শুক্রবার
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে বিধ্বস্ত করে আবাহনী। কেবল ৫ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েনি, পয়েন্ট টেবিলের ৩ নম্বর থেকে উঠে গেছে ২-এ। ম্যাচের ২৭ মিনিটে খুরশিদ বেকনজরভ আত্মঘাতী গোলে এগিয়ে যায় আবাহনী। ৩৭-৪৩ মিনিটে ব্রাজিলিয়ান রাফায়েলের পাস থেকে বেলফোর্ড প্রথম ২ গোল করেন। মামুন মিয়ার পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন ৬২ মিনিটে। পঞ্চম গোলটি করেন মামুন মিয়া। ক্রিকেটের খবর, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে ঘিরে দলগত অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরমেন্স হতাশাজনক হলেও সাকিব মুস্তাফিজদের কামব্যাকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বলেন, চেনা মাঠ আর কন্ডিশন ম্যাচ জয়ের সহায়ক হবে বাংলাদেশের। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ইনজুরির সাথে তার নিত্য বসবাস, চোটের কারণেই ৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যাচ সংখ্যাও আশানুরূপ হয়নি। তারপরেও রঙিন পোশাকে ৪১ ম্যাচ খেলা সাইফুদ্দিনই এখন পর্যন্ত বাংলাদেশের পরীক্ষিত পেস বোলিং অলরাউন্ডার। জানুয়ারিতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩ উইকেটের দেখা পেয়েছিলেন সাইফুদ্দিন, তবে নিউজিল্যান্ডে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ১ ওয়ানডে আর ২ টি-20তে ব্যাট হাতে ৪৪ রান আর বোলিংয়ে ১ উইকেট সফরে সাইফুদ্দিনের অর্জন। তরুণ এই পেসার মনে করেন শুরুটা ভালো না হলে তা ছাপ ফেলে পুরো ম্যাচে। বোলারদের জন্য অনেক বড় দায়িত্ব থাকে, প্রথম 10 ওভারে নতুন বলে উইকেট বের করে দেওয়া, ইকোনমিক্যাল বল করা, ওদের টপ অর্ডার 1-2 ব্যাটসম্যান ফালানো, যেটা আমরা লাস্ট নিউজিল্যান্ড সিরিজে আমরা ব্যর্থ হয়েছি। ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যারা সুযোগ পাবে যাতে ভালো খেলা এবং বোলাররা আরো দায়িত্ব নিয়ে যাতে খেলতে পারে। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাদ দিলে চলতি বছর 2টি টেস্ট সিরিজ, 1টি করে টি-20 আর ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনরত সাইফুদ্দিনের বিশ্বাস, দ্রুতই ব্যাড প্যাচ থেকে বেরিয়ে আসবে গোটা টিম। বিগত কয়েক মাস আমরা আসলে টিম হিসেবে আমরা খুব বেশি ভালো খেলতে পারতেছি না, তো আমার জন্য খুব প্রয়োজন এই সিরিজটা ভালো খেলা এবং আইসিসি সুপার লিগের পয়েন্টের যেহেতু ব্যাপার আছে আর যেহেতু দেশের মাটিতে খেলা প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অবশ্যই আমাদের 100% চেষ্টা করবো আমাদের সবাই টিম ওয়াইজ খেলে যাতে এখানে সিরিজ জিততে পারি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সাইফুদ্দিনের আত্মবিশ্বাসের কারণ হোম কন্ডিশন, সাথে সাকিব মুস্তাফিজদের কামব্যাক দলকে শক্তিশালী করেছে বলে মত এই অলরাউন্ডারের। যেহেতু আমরা এখানে অনেকগুলো ম্যাচ খেলেছি আর যেহেতু আমাদের দলে আরো অনেক ব্যালেন্স, সাকিব এসেছে, মুস্তাফিজ এসেছে, তাসকিন ভাই ভালো শেপে আছে, ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই চেষ্টা করবো সেরাটা দেওয়ার এবং যতটা ম্যাচ জিতা সম্ভব। পার্থ বণিক, নিউজ 24। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। কঠোর বিধিনিষেধও বাড়ির পথে হাজার হাজার মানুষ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিটির বাস চলছে দূরপাল্লায়, আজ থেকে দিনে ফেরি চলাচল বন্ধ। করোনায় আরো 37 প্রাণহানি, অক্সফোর্ডের টিকা ডোজের সন্ধানে সরকার। ভারতে আবারও করোনা সংক্রমণের রেকর্ড, 1 সপ্তাহে 27 লাখের বেশি রোগী। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই, বিদেশ যাওয়ার বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসেনি, এখনো প্রস্তুতি সেরে রেখেছে বিএনপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নামে শিক্ষকদের স্ত্রী সন্তান, স্বজন ও সাংবাদিক নেতাদের নিয়োগ, ভিসির বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্তোরাঁ নির্মাণ, সিদ্ধান্তের প্রতিবাদ অব্যাহত, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আরও কর্মসূচির ঘোষণা। বিশ্বকবির 106তম জন্মজয়ন্তী আজ, তার লেখনীর বাঁকে বাঁকে প্রকৃতি, মানবপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ, শান্তির আশ্রয়। এবং পেশাদার লিগে ব্রাদার্সকে হারল বসুন্ধরা কিংস, রহমতগঞ্জের বিপক্ষে আবাহনীর জয়। ওয়ানডে কে ঘিরে টাইগারদের দলগত অনুশীলন শুরু। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।